প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, একজন ব্যাংকারের কী কী দক্ষতা বা গুণাবলী থাকা প্রয়োজন, এবং আজ থেকে 20 বা 30 বছর আগে যে ব্যাংকিং ব্যবস্থা ছিল, এখন এই পরিবর্তিত প্রেক্ষাপট, কিংবা সেটি বাংলাদেশের প্রশ্নই হোক, বৈশ্বিকভাবে হোক, বা অন্যান্য দেশের প্রেক্ষাপট বা সমাজ ব্যবস্থায় ব্যাংকের কাছে একজন গ্রাহক যে ধরনের ভূমিকা অথবা যে সেবা প্রত্যাশা করেন, সেই প্রত্যাশার সাথে ব্যাংকারদের যে পরিবর্তন বা তার যে দক্ষতারও পরিবর্তন করতে হয়, সেটি এখন কি অবস্থায় আছে? আমাদের দেশে বিভিন্ন ব্যাংকগুলোতে যারা সম্মানিত ব্যাংকার হিসেবে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তারা কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছেন, বা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংক বা তিনি যে ব্যাংকে কাজ করছেন সেই ব্যাংকগুলো কতটুকু উদ্যোগ নিয়েছে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। এবং আমাদের ব্যাংকারদের যারা বিভিন্ন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুরো ব্যাংকের যে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাদের যে বক্তব্য হচ্ছে যে দক্ষ ব্যাংকার পেলেই একটি ব্যাংক অথবা দেশের সবগুলো ব্যাংক দেশের আর্থিক খাতে ভূমিকা রাখতে পারে। তারই সূত্র ধরে আজকের আলোচনার বিষয় ব্যাংকারদের দক্ষতা এবং আর্থিক খাতের উন্নয়ন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সম্মানিত ইসি চেয়ারম্যান মহসেন মিয়া। মহসেন মিয়া, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও স্বাগতম। ধন্যবাদ স্যার। আমরা শুরুতেই বুঝতে চাই যে একজন ব্যাংকারের কোন কোন বিষয়গুলোতে মৌলিক দক্ষতা থাকতেই হবে? ধন্যবাদ। সাদা চোখে একজন ব্যাংকারের কাজ কি? ব্যাংকার সাধারণত ডিপোজিট আহরণ করেন, ভালো লোন ক্লায়েন্ট তাদেরকে হান্ট করেন এবং ভালো লোন ক্রিয়েট করেন, এবং কোনো লোন যদি ক্লাসিফাইড হয়ে যায় বা মন্দ ঋণ হয়ে যায় তাহলে সেটা রিকভার করেন। কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটি কাজ যদি একজন ব্যাংকার করতে চান, তাহলে সেখানেই তার দায়িত্বের সীমাবদ্ধতা এসে যায়। তাকে আরও বিশাল দায়িত্ব নিয়ে, অর্থাৎ সে ব্যাংকের উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামগ্রিক জনমানুষের উন্নয়ন, মানুষের কল্যাণকামী ব্যাংক নিশ্চিত করা, সেবা নিশ্চিত করা, এগুলো হচ্ছে একটা বিশাল প্রেক্ষাপট থেকে একজন ব্যাংকারের দায়িত্ব। যেমন অনেক সময় আমি ক্লাস নিতে গিয়ে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আমি বলি মুশফিক সালেহীন সাহেবের কথা। বিখ্যাত ব্যাংকার ছিলেন, অনেকেই জানে, ইতিহাসে তার নাম, ব্যাংকিং ইতিহাসে তার নাম লেখা আছে। তার কাছে একদিন একজন ক্লায়েন্ট আসলেন। ক্লায়েন্ট নতুনভাবে ব্যবসা করবেন, তিনি ইম্পোর্ট করবেন, তার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। মুশফিক সালেহীন সাহেব মনোযোগ দিয়ে তাকে শুনলেন এবং বুঝলেন যে তাকে যদি আমরা ফাইন্যান্স করি, ব্যাংক বঞ্চিত হবে না এবং ব্যবসাটি সাকসেসফুল হবে। তাকে বললেন, ঠিক আছে, তুমি এলসিটা খুলে দাও। আমরা তো সাধারণত 100% মার্জিনে এলসি খুলি, তোমার জন্য 50%, তুমি যেহেতু ইয়াং ম্যান, আমি চাই তুমি ব্যবসায় আসো, 50% মার্জিন দিয়েই তোমার ব্যবসাটা আমরা করব। উনি বললেন যে 50% মার্জিন দেবো কি, আমার কাছে কোনো টাকাই নেই। আমি এলসি খুলবো, মালামাল আসবে, সে মালামাল রিলিজ করব, সে মালামাল বাজারে আমি সেল করব, সেই সেল প্রসেস থেকে আপনাকে আমি টাকা দিয়ে দিতে পারবো, তারপর এছাড়া আমার কোনো উপায় নেই। তো বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে, মুশফিক সালেহীন সাহেব বললেন, আমার মনে হয়েছে যে তুমি একদিন খুব ভালো ব্যবসায়ী হবে, তুমি 20% মার্জিন দাও। তো সেই ইয়াং ম্যান তখন উঠে দাঁড়ালেন, বললেন, না, তাহলে আর আমার ব্যবসায়ী হওয়া হচ্ছে না, আমার হাতে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না। উনি এগিয়ে চলে দরজার দিকে চলে গেলেন। মুশফিক সাহেব তাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়াং ম্যান, তুমি দাঁড়াও। দাঁড়ালো, তাকে আসলো, সে এসে আবার বসলো। বসার পরে বললেন যে ঠিক আছে, তুমি 0%, কোনো তোমার মার্জিন লাগবে না, তোমাকে আমি এলসিটা খুলে দেব। শর্ত হচ্ছে এই, সততার সাথে তুমি ব্যবসা করবে এবং যে মালামাল আসবে সেটা বিক্রি করে সেল প্রসিডস সম্পূর্ণ ব্যাংকে ফিরিয়ে দেবে। তাই হয়েছিল। সেই বিখ্যাত সেই ব্যবসায়ী পরবর্তী পর্যায়ে তার জীবনে বিখ্যাত হন, তিনি হচ্ছেন লতিফুর রহমান সাহেব। তিনি তার অনেক লেখায় এই কথাটি বলেছেন, কথা উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে যে আমার আরও একজনের কথা মনে পড়ছে। আমি তখন ইন্দু সুয়েজ ব্যাংকের ঢাকা অফিসের ইয়াংগেস্ট অফিসার, কান্ট্রি ম্যানেজার ছিলেন ডক্টর দোমেজ। উনি অত্যন্ত গুণী এবং অত্যন্ত বিখ্যাত ব্যাংকার, দীর্ঘ ব্যাংকিং ইতিহাসের লোক। জি, তিনি আমাকে দেশের তৎকালীন সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি মোটামুটি বললাম। তখন শ্রীলঙ্কাতে একটা বড় ধরনের হ্যাপেনিং হয়,
সে বিষয়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, সে সম্পর্কেও আমি কিছু বলতে পারলাম। এরপরে তিনি ব্রিটেনের কিছু ঘটনা আমাকে জিজ্ঞেস করলেন, আমি সেটা বলতে গিয়ে অপারগতা প্রকাশ করলাম। তিনি খুব সস্নেহে হেসে আমাকে বললেন, মিস্টার মোহসেন, এ ব্যাংকার মাস্ট বি ওয়েল ইনফর্মড অফ এভরিথিং। তোমার একটা এলসি তুমি লন্ডনে খুলবে, যেই আইটেমটা তুমি খুলবে সেই আইটেমটা সেখানে পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, সেখানকার মালামাল উত্থান পতন, মূল্যমান উত্থান পতন হচ্ছে কিনা, প্লাস সেখানকার সামগ্রিক পরিস্থিতিটা কি আছে, তুমি এলসিটা খুলবার পরে সেটা ঠিকমতো শিপমেন্ট হবে কিনা ইত্যাদি সমস্ত তথ্য জেনে তারপরেই তোমাকে এটা করতে হবে। আদারওয়াইজ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, তোমার ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে এবং আলটিমেটলি দেশের অর্থনীতিতে এটার উপর একটা স্ট্রেস সৃষ্টি হবে। তার মানে স্যার, যে প্রসঙ্গগুলো বা মৌলিক দক্ষতার যে বিষয়গুলো বললেন, এগুলো যাতে একজন ব্যাংকার অর্জন করতে পারে বা দক্ষতার বিকাশ যাতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে বলুন অথবা যে ব্যাংকে কাজ করছেন সেই ব্যাংকের তরফ থেকে বলুন, প্রশিক্ষণের ব্যবস্থা আছে, প্রশিক্ষণ ইনস্টিটিউটও আছে আমরা জানি, বা বাইরে থেকে একটা সাইনবোর্ড সংবলিত প্রতিষ্ঠানও দেখা যায়, কিন্তু ভিতরে সত্যিকার অর্থে প্রশিক্ষণ দেয়া এবং তার দক্ষতা বিকাশের জন্য কাজ কতটুকু হয়? প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যাংকারের সেবার মান এটা উন্নত করা যায়। এখন প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব ইনস্টিটিউট আছে। এছাড়াও ব্যাংকাররা তাদের যারা কর্মকর্তা আছেন, যাদের দিয়ে ব্যাংকের ভবিষ্যতে আরও অনেক প্রোগ্রেস হতে পারে, এ ধরনের প্রতিভাবান ব্যাংকারদেরকে বিদেশ থেকেও ট্রেনিং করে নিয়ে আসেন, এই ব্যবস্থাটা আছে। কিন্তু ট্রেনিং হতে হবে সামগ্রিক। শুধু ব্যাংকার যারা ডেস্কে বসে কাজ করে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ালাম, তারা দক্ষ হলো, তারা পারঙ্গম হলো, ঠিক আছে, কিন্তু ওই ব্যাংকের ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন তাদের যদি ম্যানেজমেন্টের বিকাশ না হয় তাহলে ও শুধুমাত্র ওই অফিসারদের প্রশিক্ষণ দিয়েই সুফল পাওয়া যাবে না। তারপরে এখন অনেক প্রাইভেট ব্যাংকের যারা স্পন্সর আছেন, যারা ডিরেক্টরস আছেন, বোর্ডে যারা বসেন, তাদেরই কিন্তু প্রশিক্ষণের দরকার আছে। কারণ অনেকগুলো বিষয় তাদের মধ্যে জানা দরকার আছে। সেই বিষয়গুলো যদি তারা না জানেন এবং না জেনে যদি তারা পলিসি প্রণয়ন করেন, সেটা কিন্তু আলটিমেটলি শুধু দক্ষ ব্যাংকার দিয়ে বা নলেজ বেসড ব্যাংকার দিয়ে হবে না। এছাড়াও আরেকটি জিনিসের কথা আমি মাঝে মাঝে বলি, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসম্যান তারা অনেক কিছুই কিন্তু ঠিক বোঝেন না তা বলবো না, তাদের অনেক কিছু আরও জানবার প্রয়োজন আছে, তারা বোঝেন নিজের মতো করে। তাদেরকেও কিন্তু আরও উন্নততর প্রশিক্ষণের দরকার আছে। যেমন আজকেই ব্যাংকে আমি একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করছিলাম, তিনি এসে তাড়াহুড়ো করছেন কীভাবে তিনি তার ডিসবার্সমেন্টটা পাবেন। ডিসবার্সমেন্ট পেতে হলে যে প্রক্রিয়াটা লাগে, তার যে কাগজপত্রগুলো সাবমিট করতে হয় এবং সেই কাগজপত্রগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যে কর্মকর্তারা রয়েছেন তাদের অনুমোদন লাগে, এটুকু তার সহ্য হচ্ছে না। এবং আমার এক পর্যায়ে মনেই হলো সে দ্রুত টাকাটা নিলে সেই টাকা দিয়ে কি যথাযথ খাতে সে ব্যয় করবে নাকি অন্য খাতে গিয়ে সে ব্যয় করবে, এরকম কিন্তু প্রশ্ন উত্থাপিত হলো। ফলে ট্রেনিং ইনস্টিটিউট শুধু আমার অফিসারদের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, ডিরেক্টরসদেরকে করতে হবে, তারপরে আপার ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরও প্রশিক্ষণের দরকার আছে এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরও সেটা প্রয়োজন। এবং এটা চমৎকার একটা বিষয় বললেন স্যার। এখন তো আমরা বৈশ্বিকভাবে দেখছি যে সমস্ত দেশগুলোর ব্যাংকগুলো সেবা দেওয়ার ক্ষেত্রে বা তার দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য এগিয়ে আছে, সেই সমস্ত দেশগুলো এখন ইন্টিগ্রেটেড ব্যাংকিং সিস্টেমের কথা বলছে। তো এই প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের কি কোনো উদ্যোগ, কোনো নির্দেশনা, কোনো ব্যবস্থা কি আছে? এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও এগিয়ে আছে বলে আমার জানা নেই, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি আমলে নেবেন এবং আমলে নিয়ে তারা দ্রুতই এ বিষয়ে চিন্তা ভাবনা করে এই বিষয়ে পলিসি প্রণয়ন করবেন এবং সামগ্রিকভাবে যাতে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা যায় এ বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করা। শুধু ট্রেনিং শুধু ব্যাংকারের প্রয়োজন বিষয়টি এরকম নয়, একটি মানে যথাযথ প্রতিক্রিয়া আপনি ব্যক্ত করেছেন, পর্যালোচনা। ব্যাংকের সাথে যারা জড়িত সবারই সেই প্রশিক্ষণ থাকা প্রয়োজন। আরেকটি বিষয় আপনি আলোচনার মধ্যে চমৎকারভাবে এসেছে, আমি প্রশ্ন আকারে আরও একটু জানতে চাই, সেটা আন্তর্দেশীয় অভিজ্ঞতা অর্জন করা। বিভিন্ন যে সমস্ত দেশগুলোতে ব্যাংকগুলো ভালো করছে তারা কোন মডেল অনুসরণ করছে, কোন কৌশলে তারা কাজ করছে, এই ব্যাপারগুলো তো আসলে এটা সেই অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করতে চাই। সেক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি উভয় পর্যায় থেকে কোনো ব্যাংক কি কোনো উদ্যোগ নেয়?
এখনো আমাদের সেভাবে উদ্যোগ নিচ্ছে তা নয়, তবে বিষয়টি যা হলো, যখন একটি লোন স্যাংশন করা হয় সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড স্টিপুলেশনস দেওয়া হয়। জি। ওই টার্মস কন্ডিশনস অ্যান্ড স্টিপুলেশনের মধ্যেই এমন কিছু লুকিয়ে থাকে যার ফাঁক দিয়ে ব্যাংকটিকে ক্লাসিফাই করে দেয়া, বা একজন উদ্দেশ্যমূলকভাবে যদি কেউ ডিফল্টার হতে চায়, হ্যাঁ, তার কিন্তু সেই সুযোগগুলো থেকে যায়। বিদেশে এই জিনিসগুলো হাইলি প্রোটেক্টেড, এমনভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনস বা স্টিপুলেশনস সেখানে দিয়ে দেয় যে একজন টাকাটা নিয়ে সেই টাকাটা আবার ফেরত দেবে না, এই ধরনের কোনো সুযোগ থাকে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফলো আপ। বিদেশে ফলো আপটা খুব বেশি থাকে। আমাদের দেশে কোনো ব্যাংকে রিলেশনশিপ অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। অর্থাৎ যাকে আমি লোন দিচ্ছি সেই টাকাটা নিয়ে কি ব্যবসা করছেন এবং সেই ব্যবসাটা কি অবস্থায় আছে, সেই ব্যবসাটা কাম আউট হবে কিনা, সাকসেসফুল হয়ে আসবে কিনা, সেটুকু তারা ফলো আপ করে। এবং যদি দেখে সেটা ফলো আপ হবে না, তাহলে সেই পর্যায়ে তার কি করণীয় আছে, এসে সে ম্যানেজমেন্টের সাথে আলাপ করে কোনো ব্যাংক, বিশেষ করে বিদেশি ব্যাংকের যে শাখাগুলো, ওরা কিন্তু এসব করে রিলেশনশিপ অফিসার এবং রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে। অন্যান্য ব্যাংকগুলোতে আমাদের এরকম করা উচিত, এবং প্রতিটি মুহূর্তে গ্রাহকের সাথে একটা সাযুজ্য, একটা সংশ্লেষ, একটা যোগাযোগ সবসময় ব্যাংকের অফিসারদের থাকতে হবে, সো দ্যাট এটা কোনোভাবে ডিরেইল না হতে পারে, হ্যাঁ, ফান্ড ডেভিয়েটেড না হতে পারে, এবং সে যাতে ফেল করার পূর্বেই সেখানে একটা থাকে এবং ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি প্রশ্ন একসময় বলা হতো, সেটা এখনো বলা হয়, এখন গ্রাহক পর্যায়ের থেকে যে প্রতিক্রিয়া, যে প্রত্যাশা, ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সেই প্রত্যাশার জায়গা তো আসলে ভিন্নতা তো আছেই। গ্রাহক মনে করে একজন ব্যাংকারকে সৎ হতে হবে, এখন এই সতের ধরনটা কেমন, এটি আমরা বোঝার চেষ্টা করব। 90 দশকের মাঝামাঝি সময়ে আমি নিউ ইয়র্ক শহরে এক ছুটির দিনে হাঁটছিলাম। আমার পাশাপাশি অনেকেই আমাকে ক্রস করে যাচ্ছিলেন বা পাশাপাশি হাঁটছিলেন। এদের মধ্যে একজন এসে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, আই থিঙ্ক ইউ আর এ ব্যাংকার। তো আমি তাকে বললাম, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ এজ ইট? তো তখন বললেন, দেখো, ব্যাংকাররা যে হাঁটাচলা করে সেটা অত্যন্ত ডিসিপ্লিনড। অর্থাৎ ব্যাংকার হাঁটবে, কথা বলবে, চলবে, কাউকে কিছু বলবে, কারো কাছ থেকে কিছু শুনবে, হ্যাঁ, টোটালি একটা প্রসেস আছে, এবং সেটা একেবারেই বাস্তবায়ন। বাস্তবতার বাইরে ব্যাংকার ভাববে না, বাস্তবতার বাইরে ব্যাংকার কথা বলবে না, বাস্তবতার বাইরে ব্যাংকার কোনো সিদ্ধান্ত দেবে না। এই হচ্ছে একজন ব্যাংকার। হ্যাঁ, পূর্বতন সময় আমাদের দেশে এই ধরনের ব্যাংকারের সংখ্যা অনেক বেশি ছিল, বাট তবে তখন ব্যাংকের সংখ্যা কম ছিল। এখন ব্যাংকের সংখ্যাও বেড়েছে, কর্মকর্তার সংখ্যাও বেড়েছে, সেখানে এখনও প্রচুর ডিসিপ্লিনড এবং হাইলি ডিসিপ্লিনড অনেস্ট ব্যাংকার এখনও যথেষ্ট আছে। জি, এর কোনো বিকল্প নেই, আছেন ঠিকই। তো যেহেতু সংখ্যা অনেক বেড়ে গেছে, সাথে সাথে এর ব্যতিক্রমধর্মী কিছু লোক এখানে এসে গেছে, যে জন্য প্রায়ই শোনা যায় যে সৎ ব্যাংকার খুব কমই পাওয়া যায়। আসলে বিষয়টি তা নয়। যদি আমরা ব্যাংকিং করি, ব্যাংকিং প্রফেশনটাকে গুরুত্ব দিই, ব্যাংকিং ট্রেনিংকে আমরা প্রতিষ্ঠা করতে পারি সঠিক মতো, তাহলে ওই ধরনের ডিসিপ্লিন এবং টোটালি ডিসিপ্লিন ব্যাংকার আমরা এখনও পেতে পারি। এই প্রশ্নের সাথে আমরা একটি প্রশ্ন যোগ করে রাখি, যে আসলে আমাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ বলুন, কর্মী ব্যবস্থাপনা, লোন ব্যবস্থাপনা, লোন রিকভারি করা, সেই প্রসঙ্গগুলো তো আছেই। এই দক্ষ ব্যাংকার বা অথবা সৎ ব্যাংকার তৈরি করার প্রশ্নে, তাদের দক্ষতা অর্জন করার ক্ষেত্রে এখন তো আমরা টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার দেখছি, অ্যাপস কেন্দ্রিক ব্যাংকিং কার্যক্রম দেখছি। তার মানে কি অ্যাপসের মাধ্যমে সব কিছু সম্ভব? এই গুণাবলী কম থাকলেও কি হবে কি না, কাজ করতে পারবে কি না, আপনার প্রতিক্রিয়া কি? না, অ্যাপস তো ইট ইজ এ মাস্ট। এখন যেভাবে আমরা টেকনোলজির দিকে যাচ্ছি, টেকনোলজি বেসড হলে এমনিতেই অসৎ হওয়ার বা অসৎ কোনো কিছু করার সুযোগটা কিন্তু কমে যাবে। সেই জন্য আমাদেরকে টেকনোলজি বেসড হতে হবে, অ্যাপস ভিত্তিক হতে হবে, এবং সাথে সাথে একটা অডিটিং কার্যক্রমও চলতে থাকবে, যে কে কেমন করছে, একটা মূল্যায়ন, একটা পারফরমেন্স, সেগুলো কিন্তু থাকতে হবে। যদি পারফরমেন্স ওরিয়েন্টেড হয়, এবং যেহেতু অ্যাপস এসে গেছে, টেকনোলজি এসে গেছে, পারফরমেন্সটাও চট করে কিন্তু বের করা সম্ভব। তাহলেই দেখা যাবে যে নিয়ন্ত্রণ চমৎকার হচ্ছে, এবং ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, ব্যাংকের হেলথ ভালো হচ্ছে, এবং দেশের ইকোনমি ভালো। এই পারফরমেন্স ইভ্যালুয়েশনের কথা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যাংকারের পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ব্যাংকগুলো কোন কোন বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব দেয়? ওই তো সেই ফান্ডামেন্টালসগুলোই নিয়ে আসে, যে তার ডিপোজিট একটা টার্গেট থাকে, সেটা সে করতে পারলো কি না, তারপরে অ্যাডভান্স
পারচেজ করা সেটাও সে করতে পারলো কিনা, রিকভারি সে করতে পারলো কিনা, প্লাস তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অন্যান্যদের সাথে কীরকম, তার পার্সোনাল বিহেভিয়ার প্যাটার্ন কীরকম, ইভেন তার পার্সোনাল লাইফ যে লিড করে সেটা সততার মধ্যে আছে নাকি অন্যরকম হয়ে গেছে, এসবগুলো সব চলে আসে। এগুলো দেখতে হয়, হ্যাঁ এগুলো চলে আসে, এগুলো দেখতে মূল্যায়ন হয়, হয়। এগুলো মূল্যায়নের একটা ইন্ডিকেটর হিসাবে Indicator, right. মূল্যায়ন করতে হয়। এবং এই জায়গাতে একটি প্রশ্ন, যে দেশের আর্থিক খাতের উন্নয়ন এখন যে অবস্থায় রয়েছে, আমাদের বেশ কিছু দুর্বল ব্যাংকগুলোর, আমরা কোনো ব্যাংকে দুর্বল সবল আসলে বলতে চাই না, আলোচনার প্রেক্ষাপটে বলছি, কারণ Right. আমরা মনে করতে চাই একটি ব্যাংক মানে ব্যাংক, Bank. এখানে সবল আর দুর্বলের কিছু নাই। কিন্তু বাস্তবতার কারণে কিছু একটা বিশেষণ কিছু ব্যাংক ধারণ করে, তার প্রেক্ষাপটে বলা। তো আর্থিক খাতের উন্নয়নের জন্য ব্যাংকগুলোর যে করণীয় জায়গাটা যদি শুনতে চাই এবং বুঝতে চাই আপনার কাছ থেকে, কি করণীয় আছে ব্যাংকগুলোর আর্থিক খাতের উন্নয়নের জন্য? দেখুন, এই কথাটিকে আমি আমার মতো করে বলবো, কারণ আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি। একটা দেশের আর্থিক উন্নয়ন, একটা সমৃদ্ধ অর্থনীতি আমি তখনই কল্পনা করতে পারবো এবং বাস্তবায়ন করতে পারবো যখন ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালিত হয়, যখন ব্যাংকগুলো সঠিক থাকে এবং ব্যাংকগুলো সমৃদ্ধ থাকে এবং ব্যাংকগুলো নানা প্রকারের ঘাত অভিঘাত থেকে নিজদেরকে বাঁচিয়ে, তার ক্লাসিফিকেশন অত্যন্ত কম থাকে এবং প্রফিট মার্জিন তার বেশি থাকে ইত্যাদি। তখনই অর্থাৎ একটা সুস্থ ব্যাংক ব্যতি রেখে একটা সুস্থ অর্থনীতি, এটা কল্পনাই করা যায় না। এটা হচ্ছে মুদ্রা কথা। ফলে একটা সুস্থ ব্যাংকিং করার জন্য, এস্টাবলিশ করার জন্য, সেখানে তার অফিসার্স, তার ম্যানেজমেন্ট বডি, তার ডিরেক্টরস এবং নীতি নির্ধারক যারা আছেন, সকলকেই কিন্তু সামগ্রিকভাবে উন্নত মানের হতে হবে। এবং ব্যাংক যখন উন্নত মানের হবে, তখন আমরা একটা সমৃদ্ধ অর্থনীতির কথা কল্পনা করতে পারি এবং তখনই এটা বাস্তবায়ন হওয়া সম্ভব। এবং সে প্রশ্নে একেবারে যদি প্রথম তিনটি কাজের কথা বলেন, যেগুলো আসলে ব্যাংকগুলো যার যার মতো করে, বাট একটা ইউনিফাইড অথবা সমন্বিত সিদ্ধান্ত থাকবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, অথবা তাদের একটা নির্দেশনা থাকবে, কোন তিনটি কাজকে আপনি এগিয়ে রাখবেন? প্রথম কথা হলো যে সেন্ট্রাল ব্যাংকের যে সার্কুলার্স অ্যান্ড রেগুলেশনস যেগুলো আছে, এগুলো পরিপালন করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, যে ব্যাংকে তিনি কাজ করেন সেই ব্যাংকেরও কিছু রুলস অ্যান্ড প্রিন্সিপালস থাকে, সেগুলো তাকে পরিপালন করতে হবে। তারপরে প্রত্যেক যিনি কর্মকর্তা কর্মচারী, তার সার্ভিস রুল, সেগুলো মেনে চলতে হবে। এগুলো হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক হলো তার জন্য যে টার্গেটগুলো দেয়া থাকে, সেই টার্গেটগুলো অ্যাচিভ করার জন্য তার প্রাণান্ত প্রচেষ্টা চালাতে হবে। এটা গেল দ্বিতীয় আরেকটি দিক। তৃতীয় আরেকটি দিক হচ্ছে তার মূল্যায়ন ব্যাংক সঠিক মতো এটা করতে হবে। সঠিক মতো করে তার দুর্বলতাগুলো কোথায় আছে সেটা ফাইন্ড আউট করে ফেলতে হবে, এবং সেটা রিকভারি করার জন্য কি করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে নবীন ব্যাংকারদের উদ্দেশ্যে কি বলবেন ছোট্ট করে? নবীন ব্যাংকারদের উদ্দেশ্যে বলবো যে ব্যাংকিং প্রফেশন একটা চমৎকার প্রফেশন, একটা সৎ প্রফেশন, একটা আদর্শ প্রফেশন। আপনি যখন প্রফেশন সিলেক্ট করবেন, প্রথমেই এই ব্যাংকিংকে রাখতে পারেন অন্য যে কোনো প্রফেশনের আগে। প্লাস আপনি নিজেকে সেই যোগ্য ব্যাংকার হিসাবে, দক্ষ ব্যাংকার হিসাবে অ্যান্ড নলেজ বেসড ব্যাংকার হিসেবে গড়ে তোলার জন্য একটা প্রচেষ্টা আপনার মধ্যে থাকতে হবে। ইউ উইল গেট সাকসেস ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মহসিন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।